আমি মীরা হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক মাসুদ করিম। মাসুদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই সাংবাদিক এবং কলামিস্ট হাসান মামুনকেও। হাসান মামুন, আপনাকেও স্বাগত। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় অনেকটা ধীরে চলনীতি অনুসরণ করছেন চায়না সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। এমন তথ্য দিয়ে ব্যবসায়ীরা বলছেন আগামী বছরের ফেব্রুয়ারির আগে বিদেশিদের কোনো ধরনের বিনিয়োগে আগ্রহ নেই, কারণ এই সময়ের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি কী হবে তা নিয়ে তারা শঙ্কিত। এদিকে বিদ্যুৎ আর জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। অন্যদিকে 2 বছরের আগে জ্বালানি সংকট কাটবে না, অর্থমন্ত্রীর এমন মন্তব্যেও চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে। প্রশ্ন হলো, বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে কেন? সম্ভাবনা থাকার পরেও কেন বিশ্বে বিনিয়োগ তালিকায় তলানিতে থাকছে বাংলাদেশ? সংকটের মূলে কি? রাজনৈতিক অনিশ্চয়তা, নাকি আমাদের চলমান বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি আর বিদ্যমান অবকাঠামোগত দুর্বলতা, দুর্নীতি, অনিয়ম? সহজ করে বুঝতে চাই। এছাড়াও গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার করতে না পারার ঝুঁকি, আর সদ্য চালু হওয়া গোলাপি বাসে নারীদের নিরাপদ যাত্রার প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই বিনিয়োগ পরিস্থিতির প্রতিবেদনটি দেখে আসি। দেশে দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভুগছেন দেশীয় উদ্যোক্তারা। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন, যার সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি ও কর্মসংস্থানে। এমন সংকটের মধ্যেই ডিসেম্বরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। উদ্যোক্তারা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরা ও রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় নতুন বিনিয়োগে আরও সময় নিতে চান চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সাবেক প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, উনি আসবেন, তো এগুলা নিয়ে বিভিন্ন ধরনের যে আলোচনাটা হচ্ছে, এটা চলে যাচ্ছে বিদেশে। বিদেশি যারা ইনভেস্টর তাদের কাছে চলে যাচ্ছে, তারা কিন্তু ওইটা নিয়ে আতঙ্ক। তাদের আতঙ্ক এখন দুইটা, একটা হলো গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট। জ্বালানি সংকট হলে তো আপনি কিছুতে অবস্থায় নিয়ে চালাতে পারবেন না। দ্বিতীয়, যদি এখানে আমাদের কোনো অশান্তি সৃষ্টি হয়, তাহলে তো এখানে আপনি এসে কী করবেন? লেটেস্ট যেটা আমি কথা বলেছি, কালকেও আমার সঙ্গে আলাপ হয়েছে চাইনিজদের। এখানে ওনাদের বক্তব্য যে তারা যেটা চিন্তা করতেছিল আপাতত সেটা জানুয়ারির পরে। ব্যবসায়ীরা বলছেন, চলমান জ্বালানি সংকটে দেশীয় উদ্যোক্তারা এমনিতেই ভালো নেই। এর মধ্যে জ্বালানি সংকট কাটতে আরও 2 বছর সময় লাগবে। সরকারের এমন ঘোষণার সরাসরি প্রভাব পড়বে বিনিয়োগে। যে অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের 2 বছরের ভিতরে গ্যাসের যে সমাধান হবে না, এটার অর্থ কিন্তু এখন সবার ভিতরে, আমাদের ভিতরে চিন্তা ভাবনা ঢুকে গেছে, রাত্রে ঘুম নাই। কারণ অর্থমন্ত্রী বলেছেন, আমার যতদূর ধারণা, উনি হয়তো বলেছেন যে আমার কাছে টাকা নাই। একটা হইল যে গ্যাস হয়তো বিদেশে আছে, উনি যেটা বলেছেন এটা কিন্তু অর্থমন্ত্রী কি, অর্থমন্ত্রী অর্থ যোগান দিবেন, তাহলে নিশ্চয়ই উনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমাদের এই টাকা দিয়ে এই গ্যাস এনে আমি দিতে পারবো না 2 বছরে। এমন পরিস্থিতিতে জ্বালানির নিশ্চয়তা ও রাজনৈতিক স্থিতিশীলতায় বিনিয়োগের পথ সহজ করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গ্যাস পাওয়ার ক্ষেত্রে এফএসআরইউগুলোর যে ত্রুটি, এগুলো সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দীর্ঘসূত্রিতা দেখানো হচ্ছে। এগুলো যাতে কোনোভাবেই তার নির্দিষ্ট সময়ের বাইরে এগুলো যাতে আর এক্সটেন্ড না করে, যাতে পূর্ণ দামে যতটুকু গ্যাস পাওয়া সেটি যাতে হয়। বর্তমান বাস্তবতায় আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থাপনা চললেও দীর্ঘমেয়াদে নিজস্ব গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির পথে হাঁটার পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াজ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কেন দুশ্চিন্তা বাড়ছে, হাসান মামুন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। তবে এই ফাঁকে আমরা বরং আমাদের এই আলোচনায় আরেকজন অতিথি আছেন, তাকেও যোগ করে নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। গোলাম মোয়াজ্জেম, আশা করি আপনি আমাকে শুনতে পেয়েছেন বা শুনতে পাচ্ছেন। একই সঙ্গে যে প্রতিবেদনটি প্রচারিত হলো সেটিও দেখার নিশ্চয়ই বা শোনার সুযোগ হয়েছে। হাসান মামুন, আপনাকে দিয়ে বরং আলোচনাটা শুরু করি, তারপর একে একে সবার কাছে যেতে চাই। বাংলাদেশে বিনিয়োগ নিয়ে
মানে যেই প্রসঙ্গটি আমরা প্রতিবেদনে দেখলাম সেটাই কি মূল কারণ, নাকি অন্য কোনো কারণও আছে যেগুলোতে আসলে আমাদেরকে দুশ্চিন্তা বাড়াচ্ছে? ধন্যবাদ। বিনিয়োগ বলতে তো এখানে আপনারা ফোকাস করেছেন বিদেশি বিনিয়োগ, রাইট। তো বিদেশি বিনিয়োগের একটা বড় সাধারণ পূর্বশর্ত হচ্ছে দেশি বিনিয়োগ। দেশি বিনিয়োগ না হলে বিদেশি বিনিয়োগে উৎসাহ তৈরি হয় না, এটা হচ্ছে গ্লোবাল অভিজ্ঞতা। তারপরেও কতগুলো স্ট্র্যাটেজিক কারণে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে, যেমন প্রধানমন্ত্রী চীন সফরের পর তো আমরা জানলাম যে আনোয়ারায় 130 কোটি মার্কিন ডলার বিনিয়োগের একটা সম্ভাবনা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে তৈরি হয়েছে এবং সেখানে 1 লাখ লোকের কর্মসংস্থান হবে যদি প্রকল্পটা ঠিকমতো অগ্রসর হয়। কিন্তু এটার বোধহয় একটা পূর্বশর্ত আছে, সেটা হলো যে যদি আমরা যে 3 দেশের মধ্য দিয়ে করিডোরের প্রস্তাব করা হয়েছে সেখানে যদি আমরা সম্মত না হই, তাহলে হয়তো এই বিনিয়োগে উৎসাহ চীনারা কম দেখাবে, এটা আমার ধারণা। যদিও চট্টগ্রামে কিছু ইনফ্রাস্ট্রাকচার হয়েছে এবং আরও কিছু হচ্ছে, যেমন একটা ডিপ সি পোর্ট হচ্ছে, এটা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে, কিন্তু আমার মনে হয় করিডোরটাও গুরুত্বপূর্ণ। তারপর গ্যাস বিদ্যুৎ সহজলভ্য থাকবে কিনা, এর দাম কি হবে ভবিষ্যতে, এইসব মানে প্রেডিকশন কিন্তু বিনিয়োগকারীরা করে এবং সরকারের প্রতিশ্রুতির উপর তারা কিন্তু পুরোপুরি নির্ভর করে না, অন্তত বিদেশি বিনিয়োগকারীরা তাদের নিজেদের একটা প্রাক্কলন থাকে। নিশ্চয়ই আমাদের দেশের অনেক উদ্যোক্তা কিন্তু সরকারের প্রতিশ্রুতিতে পড়ে বিনিয়োগ করে বিপদে পড়েছে, যেমন সিটি গ্রুপের কথা আমরা জানি। এরকম আরও একাধিক গ্রুপের প্রসঙ্গ উঠে আসছে যে তারা সরকারের প্রতিশ্রুতিতে বিনিয়োগ করেছিল, ব্যাংক থেকে লোন নিয়েছিল এবং মোটামুটি উচ্চ সুদে, তো সেই সব বিনিয়োগ কিন্তু আটকে আছে এবং সেখান থেকে কোনো উৎপাদন আসছে না, বরং খরচ বাড়ছে আর ঋণের সুদও দিতে হচ্ছে। ব্যাংকগুলোও সংকটে পড়েছে। তো ব্যাংক সংকটে পড়লে কিন্তু সম্ভাব্য বিনিয়োগও নিরুৎসাহিত হয়। তো এরকম একটা সিচুয়েশনে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার কথা না, এটা হচ্ছে আমার মানে বক্তব্য। আর আমরা যেই বাংলাদেশ চীন ব্যবসায়ী যে সংগঠন আছে তার যে নেতৃত্বের কথা শুনলাম, তাতে করে আগামী ফেব্রুয়ারির আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে একটা উদ্বেগের কথা তারা বলছেন, সেটার ভিত্তি কতটুকু দেখেন? হ্যাঁ, শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না এটা নিয়ে তো একটা জল্পনা কল্পনা আছে। উনি না ফিরলেও একটা উত্তেজনকর পরিস্থিতি থাকতে পারে, হতে পারে, এবং সেটা সরকারকে প্রতিহত করতে হতে পারে। সরকারকে শুধু না, যারা জুলাই গণ অভ্যুত্থানে ছিল তারা সম্মিলিতভাবে এই পরিস্থিতি হয়তো মোকাবেলা করতে চাইতে পারে। উনি ফিরবেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, আমার কাণ্ডজ্ঞান বলে উনি ফিরবেন না। উনি হয়তো তার কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখার চেষ্টা করছেন এইসব বলে। এখন পরিস্থিতি কোন দিকে যাবে সেটা বিনিয়োগকারীরা দেখতে পারে, কিন্তু আমার মনে হয় যে প্রধান তাদের বিবেচনা হলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। যে জ্বালানি নিরাপত্তা নিয়ে আমরা বড় রকম সংকটে, আমরা মানে সরকার শুধু না, জনগণও বড় রকম সংকটে পড়েছে এবং আমাদের দেশি বিনিয়োগ তো মারাত্মকভাবে বিঘ্নিত। মানে বিনিয়োগ শুধু না, মানে স্থাপিত বিনিয়োগ যেটা, সেগুলো কিন্তু কাজ করছে না। আজকে তো প্রথম আলোতে একটু আগে দেখলাম যে নরসিংদী এলাকার কথা, যেখানে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্রো করেছে সাংঘাতিকভাবে, সেখানে অবস্থা তো খুবই শোচনীয় এবং এখনও আমরা কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারিনি। এটা কতদিনে স্বাভাবিক হবে এটা এখনও নিশ্চিত না। বিশেষ করে গ্যাসের চাপটা গুরুত্বপূর্ণ বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা নিশ্চিত করা যাচ্ছে না। নিশ্চয়ই আপনি যখন এই প্রসঙ্গটি তুললেন, ফলে আমাদের প্রতিবেদকরা বেশ কয়েকটি কারখানার বাস্তব পরিস্থিতি দেখে এসেছে। সেখানকার যারা ম্যানেজার আছেন, কর্মী যারা আছেন, শ্রমিক যারা আছেন, ব্যবসায়ীদের সংগঠন সভাপতি যারা আছেন, উদ্যোক্তারা আছেন, তাদের সাথে কিছু কথাও বলেছেন। সে কথাগুলো একটু দেখেই আমি গোলাম মোয়াজ্জেমের কাছ থেকে একটু তার বিশ্লেষণটা শুনবো। কি বলছে? থাকে না তো, কাজও থাকে না, কাজ আমাদের কম হয়, অনেক সমস্যা হয়, কাজ করতে পারি না। মনে করেন যে 4 ঘন্টা 5 ঘন্টা থাকে না, কোনো সময় থাকেই না। এভাবে মনে করেন কারেন্ট থাকে না আর আমরা বসে থাকি। আগে কারেন্ট থাকতো, ভালো চলতো। বিদ্যুৎ পরিস্থিতির কারণে আমাদের প্রোডাকশনটা অনেক
ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু বিদ্যুৎ যদি আনইন্টারপ্টেড থাকে তাহলে আমাদের প্রোডাকশনটা শতভাগ 95% অ্যান্ড অ্যাবোভ আমাদের ইউটিলাইজেশন ক্যাপাসিটিটা আমরা ধরে রাখতে পারতাম। আমাদের এখন 60% লেভেলে ক্যাপাসিটি আমরা উৎপাদন করতে পারছি ডিউ টু ইলেকট্রিসিটি ক্রাইসিস। তো গভর্নমেন্ট যদি আমাদেরকে আনইন্টারপ্টেড যদি ইলেকট্রিসিটি এবং আদার্স যে সাপোর্টগুলো, ব্যাংকিং যে সাপোর্টগুলো, ওগুলো যদি দিতে পারে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্য পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী। সাইটও বন্ধ, ক্যাপটিভ পাওয়ার না থাকার কারণে। আবার ওইদিকে শিল্পে যে আমার ডাইং ইউনিট যেটা, ফ্যাব্রিক্স উৎপাদন ইউনিট যেটা, সেটাও বন্ধ, যেহেতু আমার শিল্পের গ্যাসও নাই। সরকারকে অবশ্যই এখানে বিকল্প ব্যবস্থা এনশিওর করতে হবে। আরেকটা এলএনজি গ্যাস টার্মিনাল স্থাপন করলে তাহলে বিকল্প একটা ব্যবস্থা থাকলো। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা সবচেয়ে বেশি জোর দিচ্ছি, দেশীয় উৎস থেকে গ্যাস আহরণের ব্যবস্থা করা। আমি বরং গোলাম মোয়াজ্জেমের কাছ থেকে একটু তার বিশ্লেষণটা শুনতে চাই। গোলাম মোয়াজ্জেম, আমরা কেন বিনিয়োগ নিয়ে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীরা এত দুশ্চিন্তায় পড়েছেন? আমাদের এখানে কি কোনো চাপা রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক স্থিতিশীলতা, যেটা ব্যবসা বাণিজ্যের জন্য অনেকে গুরুত্বপূর্ণ মনে করেন, সেই জায়গায় কোনো ঘাটতি দেখেন? নাকি আমাদের যে বিদ্যমান জ্বালানি পরিস্থিতি, বিদ্যুৎ পরিস্থিতি চলছে, এবং একই সঙ্গে যে বক্তব্যগুলো, আপনি মন্তব্যগুলো শুনলেন বিভিন্ন কারখানার মালিক শ্রমিকদের, ফলে সেটাও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগের ক্ষেত্রে? আপনার বিশ্লেষণ কী হবে গোলাম মোয়াজ্জেম? গোলাম মোয়াজ্জেম কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা গোলাম মোয়াজ্জেমের সংযোগটা হারিয়েছি। মাসুদ করিম, আপনাকেই বরং এই প্রশ্নটি রাখি। আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ? যদিও আপনি কূটনীতির মানুষ, কিন্তু নিশ্চয়ই দেশ বিদেশে তো খোঁজ খবর রাখেন। না, ধন্যবাদ। এখানে আপনি দুইটা প্রসঙ্গ তুললেন। একটা হলো যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন কিনা, ডিসেম্বর মাসে আসবেন এরকম একটা উনি ঘোষণা দিয়েছেন। 5 তারিখে যে প্রেস কনফারেন্স করছেন সেখানে ওইটা উনি রিটারিয়েট করেছেন। এটা আমি মামুন ভাইয়ের সাথে একমত যে উনি অন্তত ডিসেম্বর মাসে ফিরতেছেন না। কারণ ফিরতেছেন না, এই ব্যাপারে কোনো রাজনৈতিক রিকনসিলিয়েশন হয়েছে বলে আমার জানা নাই। কারণ যাদের সঙ্গে এটা হওয়া উচিত সেটা হলো সরকার। সরকারের পক্ষ থেকে এরকম কিছু বলা হয়নি, বরং সরকার বলতেছে, কয়েকদিন আগেও ওনারা সরকারের পক্ষ থেকে বলছে ওনাকে ফেরত দেন, আমরা ওনাকে ট্রায়াল করব। মাসুদ করিম, ছোট্ট করে একটু জিজ্ঞেস করে নিয়ে, হাসান মামুন এবং আপনার মধ্যে এই বিষয় নিয়ে কোনো মতবিরোধ হচ্ছে না, কিন্তু ব্যবসায়ীদের এই বিষয়টিকে চিন্তায় ফেলছে কেন? ব্যবসায়ীরা এখন, এটা হলো বৈদেশিক ব্যবসায়ী, তারা তো এই জিনিসগুলি এত বাংলাদেশের খুঁটিনাটি বিষয়, যারা চাইনিজ ব্যবসায়ী তারা তো এত খুঁটিনাটি বিষয় হয়তো জানে না, বা গভর্নমেন্ট হয়তো তাদের কাছে ব্যাখ্যা করতে পারে নাই যে শেখ হাসিনা যে আসার কথা উনি বলছেন সেটা মূলত বাস্তবায়ন করা ওনার পক্ষে সম্ভব না। সম্ভব না এই কারণে, যেহেতু উনি একটা মৃত্যুদণ্ডে দণ্ডিত। এখানে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে এবং উনি কারাগারে যাবেন। এরপরে এই দণ্ডের আইনানুগ প্রক্রিয়াগুলি চলবে। তো সেই জায়গায় কোনো রকম পলিটিক্যাল আলাপ আলোচনা ছাড়া উনি এখানে আসা তো এটা তো কোনো যৌক্তিক বা বুদ্ধিবৃত্তিক কাজ মনে হচ্ছে না। সুতরাং এটা উনি, আমার ধারণা, কারণ উনি আছেন ইন্ডিয়াতে এবং ওনার এখানকার কর্মকাণ্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃক নিয়ন্ত্রিত। ওখানে যাই উনি করছেন, প্রেস কনফারেন্সই করেন আর আসার ঘোষণাই দেন, এগুলি এক ধরনের পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক গেমের পার্ট হওয়ার সম্ভাবনাই বেশি। তো এটা অনেক সময় এরকম ক্ষেত্রে ঢিল ছোড়া হয়, ঢিল ছুঁড়ে
এটা প্রতিক্রিয়া দেখা হয়। কিন্তু সেই প্রতিক্রিয়া ব্যবসায়ীদের মধ্যে তো তীব্রভাবে পড়ছে কেন, বিশেষ করে বাংলাদেশ চীনের? সেই জায়গা থেকে একটু গোলাম মোয়াজ্জেমের বিশ্লেষণটাও শুনিনি। গোলাম মোয়াজ্জেম, আপনি শুনছিলেন নিশ্চয়ই মাসুদ করিম এবং হাসান মামুনের বিশ্লেষণের জায়গাতে। আপনি কি বাংলাদেশে কোনো চাপা রাজনৈতিক অস্থিরতা খেয়াল করেন কি না? আর এই যে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে যে এত হতাশাব্যঞ্জক বা হতাশ হবার মতো অনেকগুলো বক্তব্যই আমরা পাচ্ছি, সেটাতে কি শুধুমাত্রই রাজনৈতিক যে অনিশ্চয়তা সেটাই মূল প্রসঙ্গ, নাকি আমাদের যে বিদ্যমান বিদ্যুৎ এবং জ্বালানির যে পরিস্থিতি, অবকাঠামোগত দুর্বলতার কথাগুলো বলি, সেটাও আসলে প্রকটভাবে সামনে আসে? আপনার বিশ্লেষণ কেমন হবে? প্রথমত, অন্তর্বর্তী সরকারের সময়কালে পার হয়ে যখন নির্বাচন হলো, তখন অবশ্যই সেখানে একটা বড় রকমের ইতিবাচক পরিবর্তন হয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। দেশের রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে সেটা একটা ইতিবাচক উত্তরণ। তবে সেই রাজনৈতিক উত্তরণটি যেটি প্রত্যাশা ছিল যে পরবর্তীকালে সেটা স্থিতিশীলতার দিকে থাকবে বা যাবে, যেটা এখন যাচ্ছে ধীরে ধীরে। তবে যে প্রত্যাশাটা ছিল যে 2/3 সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে ধরনের তার রাজনৈতিক পজিশন থাকবে রাজনীতির মাঠে, সেই পজিশনটি সর্বতোভাবে এখনো পুরোপুরি দেখা যায়নি। এবং সেই জায়গাটিতে রাজনীতির মাঠে এখনো এক ধরনের দোদুল্যমানতা রয়েছে, অনিশ্চয়তা রয়েছে, অস্থিরতা রয়েছে। এবং আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে মতবিরোধ, সেগুলো প্রকটতর দেখছি, কিছু ধীরে ধীরে সেগুলো বাড়ছে, সেটি দেখতে পাচ্ছি। ফলে সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ যেমন ব্যবসায়ীদেরও দৃষ্টি এড়াচ্ছে না। সুতরাং তারাও বিষয়গুলোতে মাথায় রেখে ওয়েট অ্যান্ড সি যেটা বলে, যে অপেক্ষা এবং দেখা, সেই ভাবে প্রিন্সিপালি তারা যাচ্ছেন। সেটা দেশি বিনিয়োগকারী যেমন বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেই বিষয়টি। এখন এরকম সময়কালে আমরা আগেও কিছুটা বলেছিলাম যে নির্বাচনটির ভিতরে যেটি হয়েছে ইতিবাচক, এবং সেটি পতিত সরকারের পরে যে ধরনের একটা নির্বাচন হবার যে একটা নির্বাচনী উত্তরণ দরকার ছিল, সেটি হয়েছে। তবে তারপরেও নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক যে পজিশনটি, সেটি আসলে অর্জন হয়নি সেখানে। এবং সে কারণে এখনো রাজনীতির প্রেক্ষাপটে দেশে এক ধরনের ভারসাম্যহীনতা আছে। তো সেই জায়গাটি কিভাবে পূরণ হবে সেটি এখনো রাজনৈতিক দলগুলোর কাছে পরিষ্কার পুরোপুরি না। যে দলগুলো বিরোধী দল এবং সরকারি দলে আছে, তারাও পুরো জায়গাটি এখনো তারা নিজেরাও আসলে কিছুটা হলেও সোল সার্চ করছেন কিভাবে তারা এই জায়গাটির ক্ষেত্রে তাদের দেশের ভিতরে অভ্যন্তরীণ স্থিতিশীলতার দিকে তারা নিয়ে যাবেন, সেটি তাদের ক্ষেত্রেও একটা চিন্তার বিষয়। তো এরকম একটা প্রেক্ষাপটে আগের সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে আসতে চাওয়াটা অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এবং সেই জায়গাটি তিনি শুধুমাত্র এককভাবে এই সিদ্ধান্তটি নিয়েছেন সেটি মনে হয় না। আমার ধারণা যে এটি বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করেই তিনি এরকম একটা বক্তব্য দিয়েছেন। আসবেন, কবে আসবেন না আসবেন সেটি নিয়ে হয়তো সময়ের কিছু আগে পিছিয়ে থাকতে পারে, কিন্তু ঘোষণাটি এবং সেই সঙ্গে ভারতের প্রতিক্রিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের প্রতিনিধির বাংলাদেশে এবং ভারতে ভিজিট, বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা থেকে যেটি মনে হয় যে এক ধরনের প্রক্রিয়াগত জায়গা এখানে রয়েছে, সেটি কখন শেষ হবে সেটি হয়তো পুরোপুরি নিশ্চিত না। ফলে যেটি হয়েছে যে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সেই বিষয়টার কিছুটা রেখাপাত থাকতে পারে এবং সেটিও তারা বিবেচনায় নিতে পারেন। তবে আমি একমত যে এই বিষয়টি ব্যবসা মানে বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মূল সূচক বা মূল নিয়ামক তা নয়। এই মুহূর্তে আসলে দেশে ন্যূনতম বিনিয়োগের জন্য যে ধরনের অবকাঠামো প্রয়োজন, সেটি আমাদের যে সমস্ত বর্তমানে যে বিনিয়োগগুলো রয়েছে তাদের জন্য আমরা সেটি নিশ্চিত করতে পারছি না। নতুন বিনিয়োগকারীদের জন্য তো সেটি দেওয়া আরো কষ্টকর। যেমন বলা হয়ে থাকে যে বর্তমানে গ্যাসের চাহিদা রয়েছে ৩৯০০ MMCFD, কিন্তু দেওয়া যাচ্ছে মাত্র ২৪০০ MMCFD গ্যাস দেওয়া যাচ্ছে দৈনিক। কিন্তু যদি গ্যাসের জন্য আবেদন করা রয়েছে সেটি বিবেচনায় নেওয়া হতো, তাহলে আসলে ৫৫০০ MMCFD গ্যাস নিয়মিত দরকার হতো। অর্থাৎ বর্তমানে যা দেওয়া হচ্ছে তার দ্বিগুণেরও বেশি গ্যাসের দরকার। সুতরাং সেই সব বিবেচনায় নিলে আসলে অবকাঠামোগত জায়গায় আমাদের এই মুহূর্তে অবস্থানটি দুর্বল, এবং সেই বিষয়গুলো ব্যবসায়ীরা খুব ভালো করেই ওয়াকিবহাল এবং বোঝেন।
এছাড়া আমার ধারণা যে বিদ্যুতের চ্যালেঞ্জ রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের কিছুটা চ্যালেঞ্জ রয়েছে, এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তার চাহিদার ঘাটতি রয়েছে, দেশের ভিতরেও এবং আন্তর্জাতিক বাজারেও সেই চ্যালেঞ্জগুলো রয়েছে। সুতরাং সব মিলে এখন মূল যেটি প্রত্যাশা সেটা হচ্ছে এক্সিস্টিং যে বিনিয়োগগুলো রয়েছে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেগুলো যেন অন্তত সুস্থিরভাবে চলে। সেগুলো সুস্থিরভাবে চলার কথা বলছেন গোলাম মোয়াজ্জেম, কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি পরিস্থিতি নিয়ে যে সরকারের বক্তব্য আমরা পাই, তাতে করে ধরেন আমি এখন যদি আপনাদেরকে তথ্য উপদেষ্টার একটি বক্তব্য শোনাই যে জ্বালানি পরিস্থিতি কবে নাগাদ ঠিক হতে পারে, সেটি শুনলেই ব্যবসায়ীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে আপনারা শুনুন তিনি কি বলছেন। জ্বালানির যে সংকটটা আমরা এখন ফেস করছি, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা, এবং আমাদের ডিমান্ড যে গ্যাসের আছে, এই দুটো প্ল্যান্ট কাজ করলেও আমাদের সাপ্লাই তাও প্রায় 100 কোটি ঘনফুট কম থাকে। এটা তো আসলে ওভার দ্য ইয়ার্স হয়েছে। এটার জন্য আমরা খুব দ্রুত শর্ট, মিড এবং লং টার্ম স্টেপস নিয়েছি। সংক্ষিপ্ত অংশের মধ্য থেকেও যেটুকু জানা গেল এবং এর বাইরেও আমরা যদি অর্থমন্ত্রীর বক্তব্য শুনি, তাতে কি করে তারা দুজনই একটাই কথা আনছেন যে 2 বছরের আগে আসলে এটা সমাধান জায়গা পাওয়া যাওয়া মানে কঠিন। হাসান মামুন, সেই জায়গা থেকে এটাকে ব্যবসায়ীদের মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলে কিনা এক, দ্বিতীয়ত আরেকটা বিষয় জানতে চাইব নিশ্চয়ই, যে ধরেন আমরা এই দেশে বিদেশি বিনিয়োগের কথা বলছি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য তো এমনও দিচ্ছে যে এই সময়টায় বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ না করলেও বাংলাদেশিরা বিদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। বাইরে গিয়ে সম্ভব হচ্ছে, এখানে সম্ভব হচ্ছে না কেন? না, ওই তো কথা একটাই, যে যেটা মোয়াজ্জেম ভাই বলছিলেন, আমিও মানে বলার চেষ্টা করেছিলাম যে প্রধান প্রতিবন্ধকতা কিন্তু আমাদের হচ্ছে জ্বালানি নিরাপত্তার ঘাটতি, এবং এটা দুদিক থেকে। একটা হচ্ছে যে গ্যাসের ঘাটতি। মোয়াজ্জেম ভাই যেটা বলছেন আমি সম্পূর্ণ একমত, যে গ্যাসের ডিমান্ড কিন্তু বাস্তবে অনেক বেশি। আমরা গ্যাস বিদ্যুৎ দুইটার ডিমান্ডই কমিয়ে দেখাচ্ছি, এবং সেই ডিমান্ডও ফুলফিল করতে পারছি না আমাদের যে সক্ষমতা আছে সেটা পুরোপুরি ব্যবহার করেও। যেটা ডক্টর জাহেদ বলছিলেন যে 100 কোটি ঘনফুট হচ্ছে ঘাটতি, তো এটা হচ্ছে মানে সরকারি হিসাব। তো আমরা যদি বেসরকারি চাহিদা বিবেচনা করি তাহলে এটা অনেক বেশি। আরেকটা হলো যে আমাদের কিন্তু গ্যাস ভিত্তিক শিল্পগুলোর পাশাপাশি যে শিল্পগুলো একেবারেই বিদ্যুৎ এর উপর নির্ভরশীল, যেমন গ্রামগঞ্জে যেসব ক্ষুদ্র উদ্যোগ আছে, তাই না, মুরগির খামার, মাছের খামার, হ্যাঁ, ক্ষুদ্র শিল্প, যেগুলোতে গ্যাস খুব প্রয়োজনীয় না কিন্তু বিদ্যুৎ প্রয়োজনীয় খুবই, সেগুলো কিন্তু খুবই সাফার করছে। তাদের ভয়েস নাই বলে আমরা তাদের কথা কিন্তু খুব একটা জানতে পাচ্ছি না। আমার মনে হয় মিডিয়াতেও আমরা এটা অ্যাড্রেস কম করছি। ওই শিল্পের সংকট কিন্তু বাজারে প্রভাব রাখছে। একটা হচ্ছে কর্মসংস্থানে, আরেকটা হচ্ছে যে উৎপাদিত পণ্য সাপ্লাইয়ের ক্ষেত্রে। আমরা মাঝে খবর দেখেছিলাম যে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ঠিকমতো অপারেট করছে না গ্যাসের সংকটে। আমার মনে হয় যে এই যে ডিমের দাম বেড়েছে, মুরগির মাংসের দাম বৃদ্ধির একটা প্রবণতা আছে, এর সঙ্গে কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি জড়িত। যে লোডশেডিং হচ্ছে গ্রামগঞ্জে বেশি করে, এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তারাও আক্রান্ত হচ্ছে, তাই না, মানুষের ক্ষোভের মুখে পড়ছে। তো এখন দুদিক থেকে সংকট, একটা হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, দুদিক থেকে। তো এই অবস্থায় কিন্তু এই আলোচনাটাও হচ্ছে যে আমরা গ্যাস থেকে বিদ্যুতে বেশি করে শিফট করতে পারি কিনা, অর্থাৎ গ্যাস কম ব্যবহার করে বিদ্যুৎ বেশি ব্যবহার করতে পারি কিনা, আর আমরা বিদ্যুৎ ব্যবহারে, গ্যাস ব্যবহারে আমরা দক্ষ হতে পারি কিনা, অর্থাৎ যাতে কম লাগে এবং উৎপাদন খরচও যাতে কম হয়। এই সব আলোচনা সম্প্রতি মোয়াজ্জেম ভাইয়ের একটা সেমিনার করেছেন, সেখানে কিন্তু গার্মেন্টস সেক্টরে কিভাবে খরচ কমানো যায়, এগুলোর দক্ষ ব্যবহার করা যায়, এইসব দিকে মনোযোগ বাড়ছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গটা আছে। নবায়নযোগ্য জ্বালানিতে আমরা খুব এগোতে পারিনি, এবং অন্তর্বর্তী শাসনামলে কিন্তু এক্ষেত্রে কিছু আমি বলবো নেতিবাচক কাজ করা হয়েছে। তারা বেশ কিছু প্রকল্প বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু নতুন কোনো উদ্যোগ নেননি। আর এলএনজি টার্মিনাল সেখানে হয়তো প্রশ্ন ছিল, সন্দেহ ছিল, বা মানে কি বলা যায়, দুর্নীতিমূলক যোগাযোগ ছিল চুক্তির মধ্যে, কিন্তু এগুলো বাতিল করার সঙ্গে সঙ্গে যদি নতুন একটা উদ্যোগও অন্তত নেওয়া হতো, তাহলে কিন্তু আজকে আমরা 6 মাস পরেই হয়তো একটা নতুন এলএনজি টার্মিনাল পেতাম, এবং সেখান থেকে কিছু বাড়তি গ্যাস প্রচলিত ব্যবস্থায় সাপ্লাইয়ের
আমরা একটা নিশ্চয়তা পেতাম, জি, এবং এই অনিশ্চয়তা তৈরি হতো না। জি, এই অনিশ্চয়তা তৈরি হতো না। হাসান মামুন, আমাকে একটু সময় দেবেন, আমি একটা বিরতি নিই। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই এই প্রসঙ্গটি নিয়ে তো আলাপ করবোই, কারণ বাংলাদেশ কেন বিশ্ব বিনিয়োগের তালিকায় এত নিচে থাকে, তলানিতে থাকে, যেখানে আমরা উগান্ডা, কঙ্গোর মতো দেশগুলোকে দেখেছি তাদের এখানে বিপুল পরিমাণে বিনিয়োগ হয়, সেই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। একই সঙ্গে প্রধানমন্ত্রী তো বিনিয়োগ আকৃষ্ট করার জন্য অনেক ধরনের পদক্ষেপের কথা বলছেন, পাশাপাশি সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কথাগুলোও বলছেন, সেগুলো কি করে সম্ভব হবে, এছাড়া আরও অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে ছোট ছোট করে মন্তব্য জানবো এবং বিশ্লেষণ জানার চেষ্টা করব। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন মাসুদ করিম, আছেন হাসান মামুন, আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা বলছিলাম যখন আলোচনার বিষয়বস্তু এনেছি যে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কেন আমরা এত দুশ্চিন্তা করছি, বিশেষ করে ব্যবসায়ীরা। ফলে প্রধানমন্ত্রী তো নিশ্চয়ই বেশ কিছু উদ্যোগের কথা আমরা জানি, পাশাপাশি তিনি অনেকগুলো উদ্যোগের কথা জনসম্মুখে এনেছেন, মানুষের সামনে বলেছেন, বিনিয়োগ আকৃষ্ট করতে অনেক ধরনের পদক্ষেপের কথাও তার মুখ থেকে শোনা যাচ্ছে। একই সঙ্গে তিনি সরকারেরও কিছু ব্যয় কমাতে চান, সে প্রসঙ্গেও তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন। আমি গোলাম মোয়াজ্জেমের কাছে যাবার আগে সেই বক্তব্যটা বরং একটু শুনে নেই। আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই, এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক মানে এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ববোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময়। গোলাম মোয়াজ্জেম, আপনি নিশ্চয়ই তা প্রধানমন্ত্রীর বক্তব্যটা শুনছিলেন, সেখানে তিনি যেমন একই সঙ্গে এনবিআরের প্রতি যে জন আস্থার প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন তুলেছেন, একই সঙ্গে তিনি সামগ্রিক অর্থনীতির বিষয়টিকে চিন্তা করেও সরকারের ব্যয় কমানোর বিষয়ে অপ্রয়োজনীয় ব্যয়ের কথা যেটি তিনি উল্লেখ করছিলেন। ফলে এই প্রশাসনের জন্য তো নিশ্চয়ই এটা একটা অজনপ্রিয় সিদ্ধান্ত, বা সেখানকার যারা আমলারা আছেন তাদের জন্য একটা খুব সুখকর বক্তব্য নয়। ফলে এটা কিভাবে বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন, বা এটাতে প্রতিবন্ধকতা কেমন দেখেন? দেখুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাই, কেননা বাংলাদেশে যেভাবে সরকারি খাত বড় হচ্ছে তাতে সেটা আসলে আশঙ্কাজনক, কেননা এই খাতটিকে আস্তে আস্তে সীমিত করবার প্রয়োজন রয়েছে। কিন্তু তার মানে এই না যে জনগণের জন্য সরকারের কর্মকর্তাদের যে সেবা দেওয়া সেটা সীমিত করা, বরঞ্চ এই এর থেকে সাইজ র্যাশনালাইজ করেও বিপুলভাবে ইফিসিয়েন্টলি আরো অনেক বড়ভাবে সরকারের পক্ষে জনগণের সেবা দেওয়া সম্ভব, এবং সেই রকম একটি কাঠামোতে যাবার অনেক আগে থেকেই প্রয়োজন হয়েছে। আমরা এখন সেদিকে যাচ্ছি। গতকালকেও একটি অনুষ্ঠানে আমি এই বিষয়টি কিছুটা বলেছিলাম। যেমন একটু ছোট্ট উদাহরণ দিই, যদিও প্রাসঙ্গিক অতটা না। এই যে এখন যে সরকারি কর্মকর্তাদের বেতন হচ্ছে, স্কেল রিভিশন হচ্ছে, সেটা একটা যৌক্তিক সিদ্ধান্ত, কিন্তু একই সাথে প্রয়োজন ছিল যে সরকারি খাতের সাইজ রেশনালাইজেশনের আলোচনাগুলো, প্রোডাক্টিভিটির আলোচনাগুলো, ইফিসিয়েন্সির আলোচনাগুলো, এবং সেটি আসলে এই একই সাথে হচ্ছে না। ফলে বিপুল পরিমাণে একটা বড় ব্যয় যুক্ত হবে সরকারি ব্যয়ের সঙ্গে, এবং বলা হচ্ছে যে এই স্কেল পূর্ণ বাস্তবায়ন হলে 1 লক্ষ কোটি টাকার মতো প্রয়োজন হবে। সুতরাং সেই টাকাটি কোথায় আসবে সেটি একটা চিন্তার বিষয়। কিছুদিন আগে আমি একটি আলোচনায় শুনছিলাম যে আদর্শিকভাবে সরকারের একটা পজিশন ছিল যে সরকারি ব্যয় 60% রাখা হবে এবং উন্নয়ন ব্যয় 40% হবে, এরকম একটি ভারসাম্য রাখা। কিন্তু এখনই সম্ভবত 67% বা তারও বেশি সম্ভবত সরকারি ব্যয়, মানে যেটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলি, এবং উন্নয়ন ব্যয় 33% বা তারও কম।
সুতরাং সেটি এখানে কমানোর প্রয়োজন আছে। এখন সরকার যখন অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কথা বলছেন, আমার প্রথমেই চোখে পড়ে কিছুদিন আগে পত্রিকাতে রিপোর্ট এসেছিল যে প্রায় বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে প্রায় 5 থেকে 6 লক্ষ পজিশন আছে যেগুলো ভ্যাকেন্ট রয়েছে। আমার প্রথম যেটি সরকার করতে পারেন, এই ভ্যাকেন্ট পজিশনগুলো পুনরায় যাতে লোক নিয়োগ না করেন, বরঞ্চ এক্সিস্টিং লোকবল দিয়েই সেটিকে উপযুক্তভাবে ব্যবহার করার জন্য যেতে কাঠামো দেন, প্রমোশন দিয়ে অথবা সেই জায়গাগুলোতে প্রযুক্তিগত পরিবর্তন এনে কোনো জায়গায় মার্জ করে সেই বিষয়গুলো সরকার ভাবতে পারেন। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ যেটি বিভিন্ন সময় বলা হচ্ছে কিন্তু হচ্ছে না, সেটা হলো সরকারি প্রতিষ্ঠানগুলোতে ডিজিটালাইজেশন খুবই জরুরি হয়ে পড়েছে। কিন্তু আমার দৃষ্টিতে দেখেছি যতটুকু সরকারি অফিসগুলো ডিজিটালাইজেশন পছন্দ করেন না, তারা এখনো ফাইল পছন্দ করেন, তারা এখনো ফাইলে স্বাক্ষর করতে পছন্দ করেন এবং তার জন্য প্রচুর পরিমাণে বাড়তি লোকের দরকার হয়। আগের সরকারের সময় ডি নথি নামে একটি অনলাইন ভিত্তিক একটি অ্যাপ্রুভাল সিস্টেম চালু হয়েছিল, কিন্তু এটি কার্যকর নয়, কেননা কর্মকর্তারা চান তাদের সামনে ফাইল নিয়ে কেউ আসুক, তিনি মতামত দিবেন, এর ফলে এক ধরনের হায়ারার্কিক্যাল ডমিনেন্স দেখানোর একটা বিষয় কাজ করে সম্ভবত। সুতরাং এই জায়গাগুলো যদি ডিজিটালাইজেশনে যাওয়া যায় তাহলে বড়ভাবে আপনি লোকবল আপনি হ্রাস করতে পারবেন। আমাকে আর 1 মিনিট সময় দেবেন। আমি আরেকটা ছোট্ট করে আমি বলতে দিচ্ছি আপনাকে, আমি শুধু আরেকটি জিনিস ছোট করে যোগ করে নিতে চাই। আপনি একটা পে স্কেলের কথা উল্লেখ করছিলেন, ফলে একদিকে সরকার যখন তার পরিচালন ব্যয় কমাতে চায় অপ্রয়োজনীয়, আবার পে স্কেল বাস্তবায়নও করতে চায়, ফলে দুটো সাংঘর্ষিক হয় কিনা এক, আর একটা রাজনৈতিক সরকারের জন্য আসলে এই সিদ্ধান্তগুলো ঝুঁকিপূর্ণ কিনা, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের নাখোশ করে ফেলা। দেখুন, প্রথমত হচ্ছে যে আমার কাছে পুরো হিসেব নেই, কিন্তু আমার কাছে এমনও মনে হয় যদি সাইজগুলো রেশনালাইজ করা যায়, কর্মকর্তা যেগুলো প্রয়োজনীয় নেই বা যেখানে অন্তত কাউকে ছাঁটাই করতে হবে না, কিন্তু নতুন লোকবল নিয়োগ যদি না করা হয়, এর মাধ্যমেও যদি একটা লোকবল কমিয়ে আনার যায় তাহলেও এবং একই সাথে যে সমস্ত অপ্রয়োজনীয় মন্ত্রণালয় বিভাগ রয়েছে সেগুলোতে যদি মার্জার অ্যাকুইজিশনের মতো বিষয়গুলো ঘটে এবং কোনোটিকে যদি অবসায়ন ঘটানো হয়, আমার ধারণা তার ফলেও কিন্তু যে পরিমাণ এই যে স্কেল বৃদ্ধি হয়েছে, সে স্কেল বৃদ্ধি করেও কিন্তু আমার কেন জানি মনে হয় যে এক্সিস্টিং বেতন দিয়েও সেটি সম্ভব হতে পারে। অর্থাৎ এটি সাংঘর্ষিক না, এটি উভয়টিকে করেও বাস্তবায়ন করেও দেখা যাবে যে ইফিসিয়েন্টলি সব জায়গাতে দক্ষতা নিশ্চিত করে ব্যয় না বাড়িয়েও সেটি সম্ভব হতে পারে। তবে হ্যাঁ, আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, রাজনৈতিক সরকারগুলোর জন্য এটি খুব সহজসাধ্য না, এবং এই জায়গাগুলোতে এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে সকল পর্যায়ে এক ধরনের ট্রেড ইউনিয়নিজম তৈরি হয়েছে। প্রত্যেকটি ক্যাডার সার্ভিস গুলো এক একটা ট্রেড ইউনিয়নের মতো দাঁড়িয়েছে, এমনকি মন্ত্রীরাও আসলে এখন সংশ্লিষ্ট ওই মন্ত্রণালয়ে যে যখন থাকেন ওই ক্যাডারভুক্ত হয়ে যান তারা, এবং তারা ওই সুরে কথা বলেন। ফলে এই সমস্ত জায়গাগুলোতে মন্ত্রণালয় হ্রাস করা, প্রয়োজনীয় জায়গাগুলোকে কমিয়ে আনা, অপ্রয়োজনীয় জায়গাগুলোকে কমিয়ে আনা, যে সমস্ত মন্ত্রণালয় বিভাগের দরকার নেই সেগুলোকে মার্জ করা, এই সিদ্ধান্তগুলো নেওয়াটি কষ্টকর। আমি আপনাকে ছোট্ট দুটো উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমি একটি কাজ করি, একটি বৃহত্তর একটি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আগে কাজ করেছি। আমার দেখা মতে এই প্রতিষ্ঠানের 1/4 লোকবল দিয়ে এই প্রতিষ্ঠানটি চালানো সম্ভব। ঠিক একইভাবে সরকারের এমন কিছু মন্ত্রণালয় রয়েছে যেগুলোর কার্যক্রম খুবই সীমিত, যেমন মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ জুট অ্যান্ড টেক্সটাইলস, এবং বিভিন্ন ধরনের কর্পোরেশন যেগুলো রয়েছে যেগুলো প্রফিটেবল না, কিন্তু প্রতি বছর সরকারের কাছ থেকে ভর্তুকি নিয়ে চলছে এবং এদেরকে বসিয়ে টাকা দিতে হচ্ছে। এমনকি বিদ্যুৎ মন্ত্রণালয় প্রচুর বিদ্যুৎ প্রকল্প রয়েছে যেগুলো এই মুহূর্তে তাদের কাজ নেই, কিন্তু বসিয়ে তাদের কর্মকর্তাদের অর্থ দিতে হচ্ছে। এই যে বিভিন্ন রকমের অর্থ দেওয়া হচ্ছে, এই জায়গাগুলোতে সরকার ধীরে ধীরে অবস্থান নিতে পারেন। অর্থাৎ সরকারকে একদিনে এই সিদ্ধান্ত নিতে হবে না, নীতিগতভাবে এই জায়গাটি অবসান করবেন, হ্রাস করবেন। এই জায়গা থেকে আগামী 5 বছর ধরে যদি কাজ করেন তাহলে আস্তে আস্তে অপচয় ব্যয় যেমন। আপনার পয়েন্ট একদম পরিষ্কার। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমি এই জায়গা থেকে একটু হাসান মামুন আপনার বিশ্লেষণটা শুনতে চাই। সেক্ষেত্রে আপনিও কি মনে করেন যে আসলে এরকম সিদ্ধান্তটা আসলে প্রশাসন যন্ত্রের জন্য কেমন হবে? প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন তো সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি। 2015 সাল থেকে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার যে বিষয়টা থাকে সেটাও কিন্তু করা হয়নি। ফলে এটা তাদের জেনুইন দাবি যে তাদের বেতনটা বাড়াতে হবে, এবং অন্তর্বর্তী সরকার যে পরিমাণ বৃদ্ধি প্রস্তাব করেছিল এই সরকার কিন্তু কিছুটা কমিয়ে এনেছে। 100% পর্যন্ত বৃদ্ধি বেসিক
স্যালারি, এবং 2 অর্থ বছরে এটা বাস্তবায়ন করা হবে। একযোগে কিন্তু করা হচ্ছে না, মানে ভাতাগুলো পরে বাস্তবায়ন হবে, এবার খালি হবে। 90,000 কোটি টাকা সম্ভবত, মোয়াজ্জেম ভাই 1 লাখ কোটি টাকা বললেন, যাই হোক দুরকম তথ্যই আছে। তো 90,000 কোটি টাকা হলেও এটা কিন্তু বিরাট একটা ব্যয়, বাজেটের মানে কি বলা যায় বিরাট একটা অংশ। এবং প্রশ্ন তো ওঠে যে এই ব্যয়ের বিনিময়ে, বর্ধিত ব্যয়ের বিনিময়ে আমরা কি পাবো। আমি একটা মৌলিক প্রশ্ন তুলতে চাই যে সরকারি খাতের কিন্তু বড় একটা দায়িত্ব আছে বেসরকারি খাতকে সহায়তা করা, বেসরকারি খাতের কাজে বিঘ্ন সৃষ্টি না করা। তো বেসরকারি খাতের পারসেপশন কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বেসরকারি খাত কি মনে করে যে এই যে বিশাল সরকারি খাত তারা সহায়ক হচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে? সেটা কিন্তু হচ্ছে না। এবারের বাজেটে কিছু বিনিয়োগ বান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছে, কর প্রস্তাব থেকে নিয়ে অনেক কিছু, ব্যবসা সহজীকরণ ইত্যাদি। কিন্তু ওই ঘুরে ফিরে একটা প্রশ্ন আসে যে আমরা যদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, এবং এবার যে অভিজ্ঞতা হলো, এরপর কিন্তু বিনিয়োগকারীরা ঘাবড়েও যাবে যে এই যে মানে টার্মিনাল, 2টা টার্মিনাল মানে জলভাগে আছে, এই 2টা যদি প্রাকৃতিক দুর্যোগে আবার ক্ষতিগ্রস্ত হয়, একযোগে যদি বসে যায়, তাহলে তো 1/3 গ্যাস নাই, 1/3-এর চেয়ে বেশি গ্যাস, 40% গ্যাস আমরা আমদানি করে আনি, এবং ওই গ্যাসটা এখানে গ্যাসিফাই করা হয়, তাই না, তরল থেকে। তো সেটা যদি আবারও হয়, তাহলে শিল্প যদি আবারও বসে যায়, তাহলে এই লোকসানের বোঝা ঋণ করে যারা বিনিয়োগ করেছেন তারা কি করে টানবেন, তাই না? তারা তো ঋণ খেলাপিতে পরিণত হবেন। এবং তারা হয়তো অনেকে জেনুইন উদ্যোক্তা, তারা কিন্তু অর্থ সম্পদ পাচার করেননি, তারা দেশে বিনিয়োগ করেছেন। বাংলাদেশি উদ্যোক্তাদের একটা বড় অংশ কিন্তু এই অর্থে দেশপ্রেমিক, তারা কিন্তু দেশে বিনিয়োগ করছেন। তো আপনি বলছিলেন যে বাইরে চলে যাচ্ছে ক্যাপিটাল, তো ক্যাপিটাল বাইরে চলে যেতে পারে, ক্যাপিটালের ধর্মই এটা যে যেখানে সে মানে মুনাফার সুযোগ বেশি দেখতে পাবে সেখানে সে চলে যেতে চাইবে। এটা কিন্তু বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও সত্য। বিদেশ থেকে যে বিনিয়োগ আসছে আমাদের দেশে বা আসতে চাচ্ছে, তারও কিন্তু প্রধানতম কারণ হচ্ছে যে এখানে রেট অফ রিটার্ন বেশি হওয়ার চান্স আছে। আপনি লক্ষ্য করবেন যে একটা ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল দেশে আছে, তাই না? এবং মার্কিন বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। আর তারপরে ইভেন জ্বালানি খাতে এই যে অফশোর এবং অনশোরে যে ব্লক নির্ধারণ করা হয়েছে 26টা, দরপত্র চাওয়া হয়েছে, সেখানেও কিন্তু বিদেশি বিনিয়োগের চান্স আছে যদি আমরা শর্তগুলো ঠিকঠাক করতে পারি এবং আমরা যদি তাদের সম্ভাবনা দেখাতে পারি যে তাদের বিনিয়োগটা এখানে লাভজনক হবে। রাইট। আমি মাসুদ করিম, ছোট্ট করে যদি আপনি এই বিষয়টা একটু মনোযোগ কাড়েন যে এই ব্যয় কমানোর, এটা কি জনতুষ্টির উদ্যোগ মনে হয়? শুনেন, এখানে অবশ্যই যখন একটা ক্রাইসিস থাকে, এটা পৃথিবীর সবখানে, শ্রীলঙ্কায় যখন হলো এই যে এই মন্দা দেখা দিল, তখন ওনারা ব্যাপকভাবে কাট করছে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে এটা বেড়ে যাচ্ছে। মোয়াজ্জেম সাহেব যেটা বললেন যে সরকারি লোকবল কমানোর কথা, আমি বলবো সরকারের সাইজটাই তো বড়। এখন একটা মন্ত্রণালয়ে একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপদেষ্টা, এগুলো 3-4 জন দরকার পড়ে না। এত বড় মন্ত্রিসভারও দরকার পড়ে না। অন্তর্বর্তী সময়ে বা তত্ত্বাবধায়ক সময়ে 10 জন 20 জন মিলে কিন্তু দেশ চালাচ্ছে। খুব একটা খারাপ চালাইছে তা না। হ্যাঁ, বলতে পারেন যে একটা বড় রাজনৈতিক দলের লোক সংখ্যা বেশি, সেটা একটা ব্যাপার আছে। তো আমি মনে করি যে কৃচ্ছতার নীতি যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই কৃচ্ছটা কিন্তু সর্বক্ষেত্রে আনা দরকার। উনি যেটা বললেন যে মানে আমরা যেটা দেখি যে উনি 100 টাকা দিয়ে লাঞ্চ করেন, এটা তো আমাদের অফিসগুলিতে সেটা হচ্ছে না। এই কৃচ্ছতার নীতিটা ব্যাপকভাবে, বিশেষ করে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে এটা সমাজে এটা করা দরকার। আর দুই একটা কথা এই আলোচনার প্রেক্ষিতে আমি একটু বলতে চাচ্ছি। আমি একটা বিরতি নিই, বিরতি নিয়ে পর ফিরে আপনার কাছে শুনবো বরং। তাহলে আমরা ছোট একটা বিরতি নেই, ফিরে এসে বাকি কথাগুলো শোনা যাবে নিশ্চয়ই। ছোট একটা বিরতি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। মাসুদ করিম, বিরতির আগে আপনাকে থামিয়েছিলাম, যদি বলতেন যে কৃচ্ছতা সাধন নিয়ে বলছিলেন। আচ্ছা, কৃচ্ছতা নিয়ে আবার একটা বিষয় যে মানে কৃচ্ছতাকে আবার
মানে যে লোকবল কমানোর ব্যাপারে যে কথাটা উনি বললেন সেটা সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য না। এখন দেখেন আমাদের দেশের কমিউনিটি ক্লিনিকগুলিতে অনেক জায়গায় ডাক্তার নাই, মানে এমবিবিএস ডাক্তারের পোস্ট আছে, ডাক্তার নাই। ওখানে তো একজন এমবিবিএস ডাক্তার না থাকলে কি চিকিৎসা সেবা দিবে? আর যেসব জায়গায় ডাক্তার আছে ওদেরকে আবার দেখা যাচ্ছে যে ওরা গ্রামে যেতে চাচ্ছে না, আবার ওই উপজেলা হেলথ অফিসারের মাধ্যমে তারা উপজেলা কমপ্লেক্সে কাজ করতেছে। সেইগুলি আবার একটা সমস্যা সৃষ্টি করে যে উপজেলা হেলথ কমপ্লেক্সের ক্রাইসিস আছে। তো আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে এটা লোকবল প্রয়োজন হবে এবং আরও দরকার হবে। যেমন এই সবচেয়ে সর্বশেষ যে ক্রাইসিসটা হলো, এই যে হামের সমস্যাটা হলো, যে টিকা দিতে পারে নাই, তো এটা যদি লোকবল না থাকে, স্বাস্থ্যকর্মী না থাকে এবং অনেক জায়গায় এসেনশিয়াল কাজ করে বেতন পায় না, সেই জিনিসগুলো সুরা করা দরকার। সুতরাং এটা জেনারেলি আমি বলতে পারি না যে সবকিছু হামের বিষয়টাতে কি শুধুমাত্র আপনি বলবেন যে সেখানে কর্মকর্তা কর্মচারীর অভাব, নাকি সেখানে সিদ্ধান্তগত কোনো জটিলতা ছিল? না, সিদ্ধান্তগত জটিলতা ছিল, কিন্তু ওদের সাথে যে বেতনের যে ঝামেলাগুলি, কারণ মাঠ কর্মীরাই তো একটা গুরুত্বপূর্ণ ওখানকার, তো তাদের সমস্যাগুলি ছিল বা তাদের ঠিকমতো কার্যক্রমের সমস্যা দেখা দিয়েছিল। আর একটা দেখা দিয়েছে এখন যেটা হইলো যে স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। এমন যে স্বাস্থ্য, শিক্ষা, অনেক এসেনশিয়াল ব্যাপার আছে যেখানে লোকবল লাগবে, সেখানে আপনি কমাইতে গেলে কাজটা সেক্ষেত্রে তো স্পষ্ট করেছেন যে অপ্রয়োজনীয় ব্যয়, অপ্রয়োজনীয়, সেটাকে তো নিশ্চয়ই সরকারকে নির্ধারণ করতে হবে যে তার কোথায় কোথায় অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় ব্যয়ের কথাটা, সেই জায়গাটা নির্ধারক হোক। আমরা বরং আরেকটি প্রসঙ্গ সামনে নিয়ে আসি, কারণ আমাদের প্রতিবেদন বলছে যে জুলাই অভ্যুত্থানের সময় যে লুট হওয়া অস্ত্র, তার মধ্য থেকে এখন পর্যন্ত 1311টি তো উদ্ধারই হয়নি। গোলা বারুদ প্রায় 2,57,000-এর বেশি গোলা বারুদ, সেটাও উধাও। একই সঙ্গে কারা মহাপরিদর্শক বলছেন যে সেই সময় যে কারাগার থেকে পালিয়ে গেছে যারা, তাদের মধ্য থেকে 166 জনের কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না, নথি গায়েব হয়ে গেছে। তার বক্তব্যটা আমরা শুনি, তারপরে একটু আলোচনা করে ছোট্ট করে শুরু করবো। আমাদের সংখ্যাটা যদি বলে 600-র কিছু অধিক বন্দী এখনও পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় যেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। এর মধ্যে আপনি যেটা বললেন যে আমরাও একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশনস আছে কিনা। বাট আপনাকে যদি স্টেটটা বলি, বিভিন্ন জঙ্গি সংগঠনের যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন, 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত 1 বছরের স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরুর দিকে এটা ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে এসছে খুব। মাসুদ করিম, আপনি শুনছিলেন যে বন্দীদের পলাতক হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তারা বলছেন যে সেই সময় কারাগার পুড়ে গেছিল, যার কারণে তাদের কোনো ধরনের নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু জানা মতে তো সেগুলো তো ডিজিটালাইজড, প্রত্যেকটা বন্দির ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আইরিশ থেকে শুরু করে ছবি সবই তো সার্ভারে থাকার কথা, শুধু পুড়ে যাওয়া গেছে বলে তাদেরকে পাওয়া যাচ্ছে না, বিষয়টা কি এরকম? বিষয়টা তো এরকম হওয়া উচিত না, কারণ এটা নরসিংদীর যে কারাগারটা যখন পালিয়ে গিয়েছিল আমার মনে আছে, সেখানে তো তখন অনেক আসামি এবং অনেক অস্ত্র এবং অনেক কিছু অন্যান্য জায়গায় অস্ত্র, আপনি বললেন যে অনেক আসামি এরা ধরা পড়ে নাই। এটা তো ডেফিনেটলি একটা উদ্বেগজনক বিষয়, এবং এগুলি যখন অভ্যুত্থানের সময়টায় অনেক জায়গায় তো লুট হয়েছিল, কেউ কেউ বেশিরভাগ অনেকেই ফেরত দিয়েছে, কিন্তু এটা ফেরত আসে নাই। সুতরাং এটার সাথে আরেকটা বাড়তি উদ্বেগ যুক্ত করেছে যে এখন আমাদের বর্ডার, বিশেষ করে মিয়ানমারের বর্ডার এবং যে সমস্ত প্যাসেজ ইন্ডিয়ার সাথে আছে, সেখান দিয়ে মাদক এবং অস্ত্র সেগুলি কিন্তু অবাধে ঢুকতেছে। তা আমার কথা হলো যে এই জিনিসগুলি এখন মিয়ানমারের ক্ষেত্রে যদি আমরা ধরি, সেখানে রোহিঙ্গা একটা সমস্যা আছে, ওরা অনেক সময় আর্থিক কারণে অন্যান্য কারণে রোহিঙ্গাদেরও ব্যবহার করে অস্ত্রের কারণে, এবং ইদানিং কিছু কিছু জায়গার থেকে খবর আসতেছে বিস্ফোরণের। সম্প্রতি একটা প্রতিবেদনও জাতিসংঘ থেকে দেওয়া হয়েছে, যেটা আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নাকচও করেছেন। তো আমাদের এই যে একটা আইন শৃঙ্খলার যে অবস্থাটা, সেটা অবশ্যই আরও ভালো করতে হবে। আমি যেটা মনে করি যে অন্তর্বর্তী সরকারের সময় যে অবস্থাটা ছিল তার চেয়ে অনেক ভালো হয়েছে,
কিন্তু সেটা প্রত্যাশিত মাত্রায় যায় নাই। কারণ এখন এই যে আপনি এত বিনিয়োগের আলোচনা করলেন, অর্থনীতির আলোচনা করলেন, এই সব কিছুই কিন্তু দেশের স্থিতিশীল নিরাপদ পরিস্থিতির উপর নির্ভরশীল। হাসান মামুন, এই বিষয়টি নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাইবো যে ধরেন এই যে একই সঙ্গে আরেকটা কথা লক্ষ্য করবেন যে বলছিলেন কারা মহাপরিদর্শক যে যারা বন্দি আওয়ামী রয়েছেন বিভিন্ন অপরাধে, তারা জেল থেকে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন, সেলফোন ব্যবহার করেছেন, সেটা আসলে কতটা উদ্বেগ তৈরি করে এটা বলুন। আমি পাশাপাশি জি, অন্তর্বর্তী সরকারের অনলাইন দেখব। এই খবরগুলো কিন্তু অন্তর্বর্তী সরকার আমলের, তখন মানে তারা এই দায়িত্ব নিতে হবে যদি মানে কারা হেফাজতে থেকে কেউ যদি বেআইনি সুযোগ গ্রহণ করে থাকে। আর আমরা দেখেছি যে অস্ত্র উদ্ধারে অগ্রগতি হয়নি বিগত সময়ে, এই সময়ে অগ্রগতি খবর পাওয়া যাচ্ছে না। আর পলাতক জঙ্গিদের একাংশ এখনও গ্রেপ্তার হয়নি, অনেকে জামিন পেয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিন্তু একটা প্রতিবেদনে বাংলাদেশের কথা বলেছে যে এখানে আল কায়দার পেনিট্রেশন হওয়ার একটা চেষ্টা আছে। যদিও সরকার বলছে যে সেই কোনো আশঙ্কা নাই, কিন্তু পুলিশ এত দৃঢ়তার সঙ্গে বলছে না। পুলিশ বলছে যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এবং আমরা তো জানি যে বেগম জিয়ার দ্বিতীয় শাসনামলে একটা জঙ্গি উত্থান হয়েছিল জেএমবির। এই যে 17 আগস্ট আমরা স্মরণও করেছি যে জেএমবির কিভাবে উত্থান হয়েছিল। জেএমবির কিছু তৎপরতার খবর কিন্তু পাওয়া যাচ্ছে, বোমা বা বোমা সদৃশ জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্রেসার কুকার বোমা এগুলো পাওয়া যাচ্ছে। তো এগুলোর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ আছে কিনা সেগুলো অবশ্যই গোয়েন্দাদের খতিয়ে দেখতে হবে। তবে আমরা লক্ষ্য করব যে পুলিশ সহ গোয়েন্দাদের কিন্তু পুনরুজ্জীবন সেভাবে ঘটেনি এখন পর্যন্ত, তারা মনোবলও ফিরে পায়নি। সুতরাং এই কাজটা কিন্তু অবহেলিত থেকে গেছে। এবং আমরা এই খবরও পাচ্ছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। যদি কেউ দায়িত্ব পান, তার দায়িত্ব হবে যে মানুষের মধ্যে নিরাপত্তা বোধ জাগিয়ে তোলা এবং জঙ্গি উত্থানের যদি ন্যূনতম সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে, সেটা অবশ্যই অঙ্কুরেই বিনষ্ট করা। নিশ্চয়ই। আমরা বরং একটু অনলাইন পোর্টালগুলো দেখি সেখানে সর্বশেষ আপডেট কি দিয়েছে। প্রথম আলো তার অনলাইন পোর্টালের সর্বশেষ আপডেট দিয়েছে, প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে দীনেশ ত্রিবেদী। মাসুদ করিম যদি ছোট্ট করে একটু মন্তব্য করেন, যেখানে এখন পর্যন্ত এটা নির্ধারণই হলো না, সেক্ষেত্রে দীনেশ ত্রিবেদীর এগুলোকে বাংলাদেশকে আগ্রহী করে তোলার কূটনৈতিক বক্তব্য না, ওইটা আমি ওই অনুষ্ঠানটায় ছিলাম, এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। উনি বিজনেসম্যান যারা এসেছেন ইন্ডিয়ান, তাদের রিসেপশন অনুষ্ঠানটা সন্ধ্যায় হয়েছে। সেখানে উনি যে বক্তব্যটা বলেছেন, কারণ এটা তো কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ সরকারও বলছে যে কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের কর্মকর্তারা এটা নিয়ে কাজ করতেছেন। হয়তো ডেটটা ফিক্স হয় নাই, কিন্তু ভিজিট একটা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের নেইবারিং ভারতে যাবেন। এবং সেক্ষেত্রে যদি আমাদের কোনো রকম সংশয় থাকে, সেই বিষয়গুলি উনি উদারভাবে, ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে বেশ কিছু কঠিন শর্ত দেওয়া হয়েছে, ফলে এত দ্রুত যে এই সিদ্ধান্তটা হচ্ছে সে বিষয়ে তো স্পষ্ট করে বলা যাচ্ছে না যে একটা সফর খুব দ্রুত হচ্ছে। দ্রুত হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু সফর তো হবে। এবং এটা সফর কিন্তু বাতিল হয় নাই। এবং এটা এগুলি শর্তর কোনো ব্যাপার না। এই বিষয়গুলি বাংলাদেশের জেনারেল দাবি আছে, যে দুইটার কথা বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া এবং ওসমান হাদির আসামিদের ফেরত দেওয়া, এই দাবি বাংলাদেশের আছে। কিন্তু এটা কি শর্ত, এই কথা তো বাংলাদেশ সরকারের স্টেটমেন্টে বলা হয় নাই। এটা শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার কারণে এই সফরটা প্রস্তুতিটা বিঘ্নিত হচ্ছে এটা বলছে, কিন্তু এটা যে হবে না সেরকম কিছু বল নাই। এবং প্রস্তুতি অনগোয়িং। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনা জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল সংসদীয় কমিটির বৈঠকে আমন্ত্রণ পাননি। কি মনে হয় হাসান মামুন, এই বিষয়ে কি সিদ্ধান্ত হলো? বিস্তারিত তো জানি না, বিস্তারিত জানলে বলা যেত আর কি। আমি তো নিউজটা মাত্র এখানে দেখছি। এটা তো ওনার সদস্য বাতিল হবে, আমি নিশ্চিতভাবে বহিষ্কৃত। মাসুদ করিম ভাইয়ের বক্তব্য ধরে একটু ভারত সফর সম্বন্ধে একটুখানি বলতে চাই। আমার মনে হয় যে ভারত এগারলি অপেক্ষা করছে আমাদের প্রধানমন্ত্রী সফরের জন্য। তবে ভারতকে কিছু না কিছু করতে হবে যেটাতে বাংলাদেশ সরকারের একটা যুক্তি থাকে, লোকাল মানে যে অডিয়েন্স আছে, দেশে ভারত বিরোধী যে জনমত আছে, সেটার মানে চাপের মধ্যে প্রধানমন্ত্রী কিন্তু যেতে পারছেন না।
তাকে নিতে হলে ভারতকে কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে, অন্তত শেখ হাসিনার মুখ বন্ধ করার ব্যবস্থা ভারতকে করতে হবে। আমার পরে অনলাইন পোর্টাল কিন্তু পরিবেশ তৈরি হবে না। পরে অনলাইন পোর্টালটি দেখি, সেখানে বিবিসি বাংলা কি বলছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে জানালো ঢাকা। একটু আগে যেটা উল্লেখ করছেন মাসুদ করিম, অর্থ বছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশ সরকার, লাভ ক্ষতি কি, সেই প্রসঙ্গে তারা প্রতিবেদন করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম 100 দিনে আলোচিত সমালোচিত 5 সিদ্ধান্ত। পরের অনলাইন পোর্টালটি দেখি, পরে অনলাইন পোর্টাল যুগান্তর, তারা কি বলছে, গ্যাস সংকটে হিমশিম খাচ্ছে চালকেরা, 1000 টাকা ভাড়া মারছি জমা বাড়ো। সম্ভবত কোনো একজন চালকের বক্তব্য বা মন্তব্য ধরেই এই বিষয়টিকে সামনে এনেছে। ডক্টর ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক, সেই বিষয়ে একটি প্রতিবেদন তারা করেছে। আমরা পরের অনলাইন পোর্টালটি দেখি, তারা সর্বশেষ আপডেট কি দিয়েছে। সমকাল, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক, স্বর্ণালী অধ্যায়। দীনেশ ত্রিবেদী, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। জসওয়ালের বক্তব্য দিয়ে তারা আরেকটি প্রতিবেদন করেছে। এখন পর্যন্ত মোটা দাগে যে কয়েকটি অনলাইন পোর্টাল দেখলাম, সেখানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এবং সফর প্রসঙ্গটিকেই আসলে বেশি গুরুত্ব দিয়ে তারা এখন পর্যন্ত তাদের সর্বশেষ আপডেটে রেখেছে। যাই হোক, আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাসুদ করিম এবং হাসান মামুন, এই রাতে আপনারা আপনাদের সময় এবং মূল্যবান মন্তব্য জানিয়েছেন আমাদেরকে। শেষ করতে হচ্ছে আজকে নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।